শেষ পর্যন্ত কথা মিলল তো? আমি গতকালই বলেছিলাম যে যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশে, সেখানে কমিশন বলছে সেখানে মাত্র দুটো টেন্টেড পাওয়া গেছে। আমি বলেছিলাম যে দুটো কেন, ওর পরে দুইয়ের পরে যে কতগুলো ডিজিট অ্যাড হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সেটা প্রকাশ্যে চলে এলো, প্রায় 1000-এর মতো টেন্টেড রয়েছে। একাদশ দ্বাদশের যে ফাইনাল মেরিট লিস্ট, ভাবতে পারছো, সেখানে দুটো নয়, চারটে নয়, 1000-এর মতো টেন্টেড প্রার্থী লুকিয়ে আছে। তো প্রশ্নটা, সেই টেন্টেডরা এতগুলো ছাঁকনি ভেদ করে কিভাবে প্রবেশ করলো এখানে? তাহলে কি ছাঁকনির তলায় কি ফুটো ছিল? ব্যাপারটা কি? সেখানে ভেরিফিকেশন, সেখানে ইন্টারভিউ, সেখানে বিভিন্ন প্রক্রিয়াতে এই যে ফাইনাল মেরিট লিস্ট, এতগুলো প্রক্রিয়াতে ছাকার পরেও সেখানে টেন্টের প্রবেশ করলো। এটা কোন এক অদৃশ্য জাদু বলে। তো এই সংখ্যাটা কিন্তু যত দিন যাবে আরো বাড়বে। তাহলে এই যে ফাইনাল যে মেরিট লিস্টের, এর তাহলে ভ্যালিডিটি থাকলো কোথায়? তো আর এই নিয়ে যখন কোর্টে উঠলো, বিচারপতি পরিষ্কার বলেন যে তাহলে এই যে সিটগুলো খালি হবে সেটা নিয়ে কমিশন কি ভাবছে, এবং অবশ্যই 4 সপ্তাহের মধ্যে কমিশনকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছে। যে এই 100 জন যে টেন্টেড ক্যান্ডিডেট লিস্টের মধ্যে ইনক্লুড হয়েছে, তারা সেই প্রক্রিয়াতে কিভাবে প্রবেশ করলো, সেটা কি ইচ্ছা করে না সেটা ভুল করে, এ নিয়ে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানতে চেয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। এখন দেখা যাক সেখানে 4 সপ্তাহ বাদে সেখানে কমিশন কি যুক্তি খাড়া করে। বিষয়টা মারাত্মক। কত যোগ্য 2016 ইন সার্ভিস, তাদেরকে ওয়েটিং এ করে সেখানে টেন্টে ঢোকানো হয়েছে। ভাবা যায়? আমি সেখানে ফ্রেশার্সদের বাদ দিলাম। এই যে বিষয়টা হচ্ছে, এটা সমস্যায় পড়ছে কিন্তু 2016 যারা ইন সার্ভিস, যারা যোগ্য অ্যাকচুয়াল আছেন, সমস্যা তাহলে হচ্ছে। কারণ এই একাদশ কিন্তু সেই অর্থে ফ্রেশার্সরা স্থান পায়নি, সামান্য হাতে কোনা কয়েকটা বাদে। তো এটা যে করা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ কাদের সঙ্গে বেমানি হচ্ছে না, ইন সার্ভিস 2016 যারা যোগ্য আছে তাদেরকে ওয়েটিং এ ফেলে তার ফাঁকে ঢোকানো হচ্ছে কি কিছু টেন্টেডকে। এটা আজকে প্রকাশ্যে আসে, এবং টেন্টেড নাকি নামের তালিকা দিয়ে দেবে ক্যান্ডিডেটটা, সেই মর্মে হাইকোর্টে জানানো হয়। তাহলে এতটাই শিওর স্যাঙ্গুইন যে 1000 জন যেখানে টেন্টেড আছে সেটা কিন্তু একদম পরিষ্কার হিসাব। তো কাজেই সেখানে কিন্তু এটা কোনো সন্দেহ নেই, যারা মামলা করেছে তারা কিন্তু লজিক গ্রাউন্ডে মামলা করেছে, তারা কনফার্ম যেখানে টেন্টে ঢুকে আছে। এখন দেখা যাচ্ছে কমিশনের কি ব্যবস্থা নেয়। তাহলে কি কোথাও মনে হচ্ছে এই প্যানেলটা বাতিল হয়ে পুনরায় রিপ্যানেল হবে? সেই কারণে কি দেরি করছে ইচ্ছাকৃত কারণে কাউন্সেলিং করাতে? কি মনে হচ্ছে? এর মাঝে কিন্তু অনেক চক্রান্ত লুকিয়ে আছে। ঠিক আছে, তো এত যে কাউন্সেলিং দেরি করছে কি জন্য? তো এখন সত্যি কথা বলতে এখন যা পরিস্থিতি, কিন্তু একাদশ দ্বাদশে রিপ্যানেল ছাড়া কোনো আমি উপায় দেখছি না, যেটা পরিষ্কার কিন্তু কথা বা বিষয়। এটা কেন? আর একটা মারাত্মক খবর কি না, আপার প্রাইমারি যেখানে কদিন খুব সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে মার্চের মধ্যে পরীক্ষা নেবে হাইকোর্টের নির্দেশে। তো খুব ভালো কথা, নেক না। আমি তোমাদের বলেছিলাম, কারণ মনে ভুলে গেছে, আজ থেকে প্রায় আমি 1 মাস আগে বলেছিলাম যে আপার প্রাইমারি এখন নিয়োগ সম্ভব নয়। সেটা সরকার বা কমিশন গ্রাজুয়ারি করে তাও সম্ভব নয়। এটা অলরেডি আইনি পেঁচে আটকে আছে। তোমাদের বলেছিলাম, যা দেখনি প্রত্যেক ভিডিওটা আবার দেখে নিও। আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে বলেছিলাম যে এই আপার এবারে এখন নিয়োগ সম্ভব নয়, কারণ আপার সংক্রান্ত কিছু কেস এখনো পেন্ডিং আছে। সেগুলো না ফয়সালা করলে কন্টেম্পট কেস হবে। সেটাই হয়েছে গতকাল। কন্টেম্পট কেস হয়েছে যে এই মামলার এই যে নিয়োগের আগের ফেজে, ঠিক আছে, সেখানে এখনো কিছু মামলা পেন্ডিং আছে, সেখানে কিছু এখনো ক্যান্ডিডেটদের নিয়োগ হয়নি। তো সেটাকে ওভারকাম করে সেখানে কি করে পুনরায় বিজ্ঞপ্তি দিতে পারে কমিশন,
এ নিয়ে ব্যাস মামলা হয়ে গেছে, একদম আপাতত করে বললো আগেরটা নিষ্পত্তি, তবে এটা তাহলে মানে বিষয়টা কি দাঁড়ালো, সে একই গোড়ায় ফিরে এলো। আগেরটা নিয়োগ না সম্পূর্ণ করে এখানে নতুন বিজ্ঞপ্তি কিভাবে দেয়া হয় বা নিয়োগটা কিভাবে করা যায়। তো এ নিয়ে মামলা হয়েছে, যেটা পরিষ্কার কিন্তু যে মনে হয় না আবার আপাতত বিজ্ঞপ্তি আসবে বলে, কারণ এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু কন্টেম্প কেস হয়েছে অলরেডি গতকাল হাইকোর্টে। তো বিষয়টা হচ্ছে তাহলে যারা বলছিলে যে সেকেন্ড ফেজ সম্ভব নয়, ক্লাস 11-12, হ্যাঁ মানে বলছো যে আপনি ভুল কথা বলছেন, এগুলো সম্ভব না কখনো, এবার কি মনে হচ্ছে একাদশ দ্বাদশের প্যানেলটা যে প্রকাশিত হয়েছে ফাইনাল মেরিট লিস্টটা, সেখানে যা সমস্যা এখন ধরা পড়ছে বা এরপরে যা ঘটনা ঘটবে তাতে পরিষ্কার এই প্যানেল আদৌটা টিকবে না। এখন দেখা যায় হলফনামায় কি আসে। অনেকে বলছো যে তাহলে হলফনামা না আসা অবধি কি এখানে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে না, নাকি শুরু করবে কমিশন, এ নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে না। তবে 10ই ফেব্রুয়ারিতে একটা সম্ভাবনা ছিল যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, সেটা সম্ভব হচ্ছে না। সেখানে আগে বিজ্ঞপ্তি দিক, সেখানে 7 দিন 8 দিন সময় দেবে। তো এখানে মনে হয় না যে 10ই ফেব্রুয়ারি থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এবং এই যে একটা হলফনামা দিতে বলেছে এই মেরিট লিস্ট নিয়ে, হয়তো সেটা না দেওয়া অবধি কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে না। তাহলে বিষয়টা কোথায় যাচ্ছে? একটার পর একটা দুর্নীতি প্রকাশ্যে আসছে। এটা কিসের একটা প্যানেল? এটা কার সঙ্গে বেমানি হচ্ছে? 2016 যারা ইন সার্ভিস যোগ্য, তো সেখানে এবারে আপনারা পরিষ্কার বুঝুন, যারা 2016 ইন সার্ভিসটা যোগ্য আছেন, যে কি অর্থে এখানে কারচুপি হচ্ছে এটা পরিষ্কার। সেখানে আমি বাদ দিলাম ফ্রেশার্সটার কথা, কারণ ফ্রেশার্স সে অর্থে কোনো চান্স পায়নি মানে সাবজেক্টে, বা পেলে খুবই সামান্য, গুটি কয়েক। তো এই যে এটা করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি অবমাননা করছে কাদেরকে? 2016 যারা ইন সার্ভিস যারা যোগ্য আছে। তো জানি না বিষয়টা কি দাঁড়াবে, সেটা পুনরায় যদি প্যানেল পুনরায় প্রকাশিত হয় আবার সেখানে কি সমস্যা হবে না হবে, নাকি এই প্যানেলটাই থাকবে কোনো এক অদৃশ্য বলে, সেটা এই মুহূর্তে বলতে পারছি না। তো যাই হোক, এটুকু আমার আপডেট এই মুহূর্তে দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।